সামান্য একটি বিষয় হয়তো ধারণা না থাকলে সেই বিষয়টি কিন্তু ভুল একটি সিদ্ধান্ত আসতে পারে। সেটি আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে, অন্যজনের ক্ষেত্রেও হতে পারে। যেমন এই ফোনটা যিনি নিয়ে এসেছেন, উনার ধারণা যে এই ফোনের ডিসপ্লেতে কোনো সমস্যা রয়েছে। এটি হচ্ছে পোকো F3 বা Xiaomi Mi 11X, একই দেখতে ফোনটি। যাই হোক, এই ফোনটির যে সমস্যাটি সেটি হচ্ছে ফোনটি চার্জ নিচ্ছে, মনে হচ্ছে যে ফোনটি একদম অন আছে, কিন্তু ফোনটি আসলে অন নেই, বা অন হলেও আসলে ফোনটির ডিসপ্লেতে কিছু আসছে না। তো এই ফোনটি হয়তোবা কোথাও দেখিয়েছিলেন। দেখুন আমি চার্জিংয়ের লোডিং দেখাচ্ছি, যে উপরেরটি হচ্ছে ভোল্টেজ, মাঝখানে গ্রিন কালার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে অ্যাম্পিয়ার কনজিউম করছে সেটি, আর নিচে তার নিচে যেটি সেটি হচ্ছে লোড, মানে ওয়াট। তো কত ওয়ার্ডে লোড নিচ্ছে এবং কি কত অ্যাম্পিয়ার কনজিউম করছে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে একদম ওকে একটি ফোনের যেরকম চার্জিং রেসপন্স থাকে, ঠিক সেম একই রকম রেসপন্স কিন্তু এই ফোনটিতে। হয়তো কোথাও দেখিয়েছেন, সে হয়তো বলেছে যে এই ফোনটির ডিসপ্লে হয়তো খারাপ হয়েছে বা খারাপ থাকতে পারে, এটি একটি ধারণা দিয়েছেন। কিন্তু দেখুন এই ধরনের কাজ যেহেতু আমি অনেক করেছি, এই ফোনটি ডিসপ্লে অত্যন্ত ভালো, এবং কি এই ফোনের যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে প্রসেসর থেকে প্রবলেম হয়। অ্যাকচুয়ালি ডিসপ্লে তেমন কোনো সমস্যা নেই এই ফোনটিতে আশা করি, এবং সিপিইউ রিভলভ করলেই কিন্তু এই ফোনটির ডিসপ্লে চলে আসে। এই হচ্ছে বিষয়, কিন্তু সেটি না জানার কারণে যার ফোন উনিও কিন্তু একটি ধারণা রেখেছেন যে হয়তো ডিসপ্লেতে কোনো প্রবলেম রয়েছে। উনি আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা। উনি সরাসরি আসছেন, অনেক দূর থেকে এসে সরাসরি এসে আমার কাছ থেকে এই ফোনটি রিপেয়ার করার জন্য নিয়ে যাওয়ার জন্য আসছেন। তো আমি এখন ফোনটির প্রথমে দেখলাম যে ফোনটি একদম ইনটেক রয়েছে, ফ্রেশ কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি আমি এই ফোনটি প্রথম সিপিইউতে হাত দিব, আর সিপিইউ রিবোলিংটি খুব সুন্দরভাবে করার চেষ্টা করব, যেন সিপিইউ রিবোলিং করে এই ফোনটি অন হয়, এবং সেই সাথে যে লেখার প্রবলেমটি ডিসপ্লে আসছে না গ্রাফিক্স, সেটিও যেন ঠিক হয়ে যায়। তো সিপিইউ রিবোলিংয়ের জন্য যে প্রসেসগুলো আমরা ফলো করে থাকি, সিপিইউর আশেপাশে সম্পূর্ণ গ্লু কাট করে নেওয়ার পর আমরা কিন্তু খুব সুন্দর করে র্যামটি রিমুভ করব। র্যাম রিমুভ করার ক্ষেত্রে আমরা একদমই প্রেশার ক্রিয়েট করব না, কারণ এই র্যামটি কিন্তু মাইক্রনের একটি র্যাম, খুবই পাতলা একটি র্যাম। আর এই ধরনের র্যাম রিমুভ করতে গেলে আমাদেরকে খুব আলতোভাবে র্যামটিকে রিমুভ করতে হয়। দেখুন আমি খুব সহজভাবে র্যামটি রিমুভ করে নিয়েছি, এবং কি আমি বুঝতে পেরেছি যে আসলে নিচের যে বলগুলো, র্যামের বলগুলো, কানেকশনগুলো, সেগুলো যদি গলে যায়, মানে মেল্ট হয়ে যায়, তারপর আমি যদি এই র্যামটিকে ওপেন করার চেষ্টা করি, তাহলে র্যামটি ঠিকঠাক মতো ওপেন হবে। কিন্তু আবার বেশি হিট হলে এই র্যামটি কিন্তু একটা ঠুস করে শব্দ করে র্যামটি কিন্তু খারাপ হয়ে যাবে। এই বিষয়টি আপনাকে অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে। তারপর কিন্তু আপনি সঠিক একটি টাইমিং খুঁজে পাবেন যে কখন র্যামটি আসলে রিমুভ করা প্রয়োজন। ঠিক একইভাবে কিন্তু আমরা যখন সিপিইউর কাজটি করব, তখন কিন্তু একইভাবে আমরা সিপিইউর পাশ দিয়ে প্রথমে আগে পেজ দিয়ে নিব, এবং কি আমরা বুঝতে পারবো যে সিপিইউটির যে বল, নিচে বলগুলো আছে সেগুলো গলে গেছে। যখন গলে যাবে ঠিক ওই সময়টি আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আ নিচের বলগুলো গলার আগ পর্যন্ত সিপিইউটি উঠানোর চেষ্টা করলে সিপিইউ কিন্তু খারাপ হয়ে যাবে। নিচ থেকে লাইন উঠে যেতে পারে, অথবা সিপিইউ ড্যামেজ হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত হিটে এই ফোনটির একটি কমন প্রবলেম রয়েছে, যে নিচের বলগুলো শর্ট হয়ে যায়। নিচে অপর পাশে পাওয়ার আইসির বলগুলো শর্ট হয়ে যায়। দেখুন আমার সিপিইউ রিমুভ হয়েছে, এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। প্রত্যেকটি বল ঠিকঠাক মতো উঠেছে, এবং কি কোথাও কোনো লাইন ড্যামেজ হয়নি। ট্র্যাক মিসিং হলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রাউন্ডের যে লাইনগুলো সেগুলো কিন্তু খারাপ হয়ে যায়। গ্রাউন্ডের লাইনগুলো গলতে দেরি হয়, যে কারণে কিন্তু খারাপ হয়। আর যেকোনো লাইনের ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডের লাইনগুলো যেহেতু বডিতে থাকে, সেহেতু এই লাইনগুলো গলতে একটু সময় লাগে। আমাদের যেকোনো আইসি রিমুভ করার ক্ষেত্রে এই লাইনগুলো একটু গলতে দেরি হয়। তো আমাদের অবশ্যই সেই বিষয়টি খেয়াল রেখে সুন্দরভাবে আইসিটি রিমুভ করতে হবে। আর পোকো F3 বা এই মডেলের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, যে সিপিইউ রিভলভ করার পর অপর পাশে পাওয়ার আইসির পাশে কিছু লাইন শর্ট হয়ে যায়, যে সোল্ডারিং বলগুলো সেগুলো গলে একটি আরেকটির সঙ্গে জুড়ে যায়, এবং মিলে যাওয়ার কারণে সেই জায়গাগুলো শর্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এইখানে সিপিইউ লাগানোর পরে ফোনগুলো আর অন হয় না। এই সমস্যা যদি আপনারা পড়েন, সেক্ষেত্রে আপনারা একটি কৌশল অবলম্বন করতে পারেন সিপিইউ লাগানোর আগে, সেই বিষয়টি বলি। তার আগে দেখুন এখানে একটি ছোট্ট ক্যাপাসিটর রিমুভ হয়েছে। মূলত পরিষ্কার করার সময় অনেক সময় দেখা যায় যে এ ধরনের ক্যাপাসিটর বা কোনো রেজিস্টর যদি উঠে যায়, আমার কথা হচ্ছে তাৎক্ষণিকভাবে সেটিকে আগে লাগিয়ে নিয়ে তারপরে কাজ সামনের দিকে আগানো উচিত। কারণ এগুলো যদি ভুলে যান, হয়তোবা এই পার্টসটি হারিয়ে গেছে, কোথায় পড়ে গেছে হয়তো খেয়াল করেননি। পরবর্তীতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরেও এই একটি ছোট্ট পার্টসের জন্য কিন্তু ফোনটি আর অন হয় না, এবং কি এ ধরনের সমস্যা অনেকেই পড়েন। আমি বলব যখনই কাজ করবেন এগুলো চোখে পড়া মাত্রই সেই
বিষয়টি আগে সলভ করে নিতে হবে আমাদেরকে। আর কাজ করার সময় বিভিন্ন ধরনের এই ছোটখাটো ত্রুটি এগুলো হতেই পারে, এগুলো হবেই। আমি এবার যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে এই সিপিইউর পাশে যে ক্যাপগুলো রয়েছে, এই ক্যাপাসিটরের বিভিন্ন ধরনের ভোল্টেজ রয়েছে। যে বাক বা কোর ভোল্টেজ সিপিইউ চলার জন্য যে ভোল্টেজগুলো সেগুলো কিন্তু এই পাশের ক্যাপাসিটরের মাধ্যমে এদিক দিয়েই কিন্তু আসে। এই লাইনগুলো আপনারা একটু সিপিইউ রিমুভ করার পর চেক করে নিতে পারেন। এতে করে আপনার কাজটা আরেকটু সহজ হবে। রিবোলিং করে লাগানোর পরে আপনার যেন কোনো কনফিউশন না থাকে যে মাদারবোর্ড না সিপিইউ কোন জায়গায় শর্ট। তো এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এবার আমরা সিপিইউটি পরিষ্কার করব। সিপিইউ ক্লিন করার সময় আমরা চেষ্টা করব যে সিপিইউর মধ্যে ক্যাপগুলো থাকে, এই ক্যাপগুলো রেখে কিন্তু কাজ করার চেষ্টা করতে হবে। এতে করে সিপিইউটি পারফরম্যান্স একদম আগের মতো থাকবে এবং কি এই ক্যাপগুলো ফেলে দিয়েও কিন্তু রিভলভ করলে ফোনটি কিন্তু চলবে। বাট এটি যেহেতু কোম্পানি দিয়েছে এত কঠিন একটি জায়গায়, যেখানে সিপিইউর নিচে এই জায়গায় দেওয়ার মানে হচ্ছে এটি প্রয়োজন আছে বিধায় দিয়েছে। আমরা চেষ্টা করব সেগুলোকে রেখে সুন্দরভাবে কাজটি করার। তো আমি সিপিইউটি প্রথমে ক্লিন করে নিচ্ছি এবং কি সিপিইউর মধ্যে যে গ্লু থাকে, আঠা থাকে, সেগুলো কিন্তু খুব ধীরে, ধীরে পরিষ্কার করে নিতে হবে। কোনো যেন স্ক্র্যাচ না পড়ে। অনেক সময় সিপিইউ ক্লিন করতে গিয়ে কিন্তু বল মিসিং হয়ে যায়, বলের সমস্যা হয়ে যায়। একটু সতর্ক হয়ে কাজ করলে এই সমস্যাগুলো এড়ানো যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই আইসিগুলোর মধ্যে যে আঠা থাকে, অনেক সময় ক্ষুদ্র একটু আঠা কিন্তু লেগে থাকে। এই একটু আঠা লেগে থাকার কারণে কিন্তু রিবোলিং করার সময় সেই প্লেটটি, রিবোলিং স্টেনসিল যেটি আমরা ইউজ করি সেটি কিন্তু ঠিকঠাক মতো বসে না এবং কি তার নিচ থেকে একটু ফাঁকা থাকার কারণে অনেক সময় কিন্তু এই যে রিবোলিংয়ের যে পেস্ট আমরা এপ্লাই করি, পিপিটি পেস্ট, সেই পেস্টগুলো কিন্তু নিচ দিয়ে ছড়িয়ে যায়। অনেক সময় এই প্রবলেমের কারণে দেখা যায় যে রিবোলিং ঠিকঠাক মতো হয় না। এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করে রাখলাম। আশা করি আপনাদের অনেক হেল্প হবে যারা রিবোলিংয়ের কাজগুলো করেন। অনেকে আমার ভিডিও ফলো করেন বা ভিডিও দেখেন। এমন অনেকে আছেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন বাট কোনো কমেন্ট বা লাইক করেন না। আবার সেই সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে কনট্যাক্ট করেন, বিভিন্ন ধরনের পরামর্শ চান। অ্যাকচুয়ালি তারা কিন্তু কখনোই কমেন্ট করে তাদের বিষয়গুলো সেরকমভাবে জানান না। তো যাই হোক, এটি ভিন্ন একটি বিষয়। আপনারা যারা অডিয়েন্স রয়েছেন, আমি চাই যে সবাই কিছু না কিছু আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হয় তাহলে হোক না, সমস্যা কি? আমি ভিডিওর অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিয়েছি। ক্যামেরাগুলো বিভিন্ন রকমের ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিওগুলো বা যে কাজগুলো করছি এগুলো আরও পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি যেন উপকার হয়। আর এ ধরনের প্রবলেমগুলো অনেকেই ফেস করেন এবং কাজের যে কোয়ালিটি, কাজের মান সেগুলো ধরে রাখার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি ভালো কাজই আপনাকে লং টাইম সাপোর্ট দিতে পারে। এটিই হচ্ছে বড় কথা। কাজ না করলে কোনো সময় এই বিষয় থেকে আপনি কখনোই হেল্প পাবেন না। শুধু স্বপ্ন আর কল্পনার জগতে থেকে আসলে কোনো কিছু পাওয়া যায় না। এক কথায় পরিশ্রম এবং আপনার যে মেধা আছে সেটি কাজে লাগিয়ে আপনাকে সামনে চলতে হবে। তো যাই হোক, আমি এই ফোনটির সিপিইউ রিবোলিং করছি। এটি হচ্ছে পোকো F3 একটি ফোন। ফোনটি চার্জিং মনে হয় যে চার্জ নিচ্ছে বাট ফোনটিতে কিছু লেখা, লাইট কোনো কিছু আসে না। এ ধরনের প্রবলেমগুলো এই যে প্রসেসরটি, এই প্রসেসরটি যতগুলো ফোনে ইউজ হয়েছে, এই সবগুলো ফোনে কিন্তু এই একই ধরনের প্রবলেম হতে পারে এবং কি এর আগে আমি অনেকগুলো ফোনে আমি কাজ করেছি। আপনাদেরকেও এই বিষয়টি অবগত করার জন্য ভিডিওতে শেয়ার করে রাখলাম। আশা করি আপনারা এই বিষয়টি জানবেন। কারণ দেখুন, এক টেকনিশিয়ান ভাই হয়তোবা পরামর্শ দিয়েছেন যে এই ফোনটির ডিসপ্লে খারাপ হতে পারে এবং যিনি ক্লায়েন্ট এই ফোনটি নিয়ে এসেছেন উনি কিন্তু কনফিউশনে আছেন যে ডিসপ্লে ভালো আছে কি নাই। তো উনারও একটি ধারণা হয়তো ডিসপ্লে খারাপ হতে পারে। কারণ এই ফোনটি হঠাৎ করে সেট অন আছে কিন্তু ডিসপ্লে চলে গেছে, এরকম অবস্থা। তো যা হোক, আমি ধারাবাহিকভাবে প্রসেসর এবং কি RAM রিভলভ করে নিলাম এবং কি এই RAM প্রসেসর রিভলভ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় দেখা যায় যে কোনো বল যদি ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু একাধিকবার রিভলভ করতে হয় এবং কি পেস্ট অনেক সময় এক চান্সে একবার পেস্ট লাগিয়ে কিন্তু আমরা রিভলভ করে ফেলতে পারি। আবার অনেক সময় ২ বার ৩ বারও করতে হয়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কাজ করার সময় কাজ আপনাকে নিয়ে যাবে, আপনাকে কোন পর্যায়ে আপনাকে কি করতে হবে সেই বিষয়গুলো কাজই আপনাকে বলে দিবে। অবশ্যই সেখানে আপনার মেধা প্রয়োগ করতে হবে। তো যাই হোক, আমার খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে মাদারবোর্ডটি। এবার আমি মাদারবোর্ডে সুন্দরভাবে আইসিটি ফিক্স করে দেব। আর এই প্রসেসরটি ইনস্টল করার পর আমি কিন্তু একটি নরমালি একটি জিআর পাবো, পাওয়ার অনের মতো। তো যেহেতু ফোনটি অন একটি ফোন বলা যায়, সেহেতু আমি RAM এবং CPU উভয় সবকিছু লাগিয়েই অন করার চেষ্টা করব। তো প্রথমে আমি প্রসেসরটি ইনস্টল করছি এবং প্রসেসর ইনস্টল করার সময় আমাকে একটু ফ্লাক্স পেস্ট ব্যবহার করতে হবে যেন
আইসিটি খুব ভালোভাবে লেগে যায়। কারণ এই মাদারবোর্ডটি অনেক হিট কনজিউম করে এবং কি অনেক সময় ভরে এই আইসিটি ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে আপনারা হিট একটু বাড়িয়ে বা ইয়ার একটু বাড়িয়ে অনেক সময় তাড়াহুড়া করে বা তাড়াতাড়ি একটু আইসিটি ইনস্টল করা যায়। তবে এইসব কাজের ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো। কারণ অনেক ফোন বাতিল হয়ে যায় শুধু তাড়াহুড়ার কারণে। সেটি হোক কাস্টমারের তাড়াহুড়া, অনেক সময় কাস্টমার এই কাজগুলো করতে সময়ই দিতে চায় না। তারা মানে একের পর এক তাগাদা দিতে থাকে এবং বিভিন্ন ধরনের প্রেশার তৈরি করতে থাকে। তারা তাদের মানে সর্বোচ্চ প্রয়োজন তখন এই ফোনটি হয়ে যায়। তো এইজন্য দেখা যায় অনেক ফোন কিন্তু আনসাকসেস হয়, কাজ হয় না। আমি আমার কাছে অনেক লম্বা সময় দিয়ে অনেকে ফোন পাঠান এবং সেই কাজগুলো অনেক সময় আমি করি, অনেক লম্বা সময় লাগে। আর যে কাজগুলো অতিরিক্ত ঘাটাঘাটি করা বা অনেকেই ট্রাই করেছে বা মাদারবোর্ডের কন্ডিশন খুব খারাপ, সেই কাজগুলোতে আসলে লম্বা সময় ছাড়া কোনো ওয়ে থাকে না এবং অনেক সময় এই ফোনগুলোতে আমাদের অনেক লস হয়, অনেক আইসি নষ্ট হয়ে যায় বা একটা আইসি লাগিয়ে কাজ হয় না, আরেকটা আইসি লাগাতে হয়, এরকম হয়। আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা এই বিষয়গুলো ভালো জানেন। তো আসলে কাস্টমার সময় দিতে চায় না এবং কেউ আমাদেরও কিছু সমস্যা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা কাজ করি, আমরাও অতটা সময় এখানে দিতে পারি না। একটা ফোনের পিছনে যতটুক চেক করা দরকার, ট্রেসিং করা দরকার, সেটি কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করতে পারি না। কারণ একটি কাজ নিয়ে সারাদিন কাটিয়ে দেওয়ার মতো সিচুয়েশন এখন নেই। এটি আসলে একেবারেই অসম্ভব হয়ে যায়। তো ফোনটির সিপিইউ রিবোলিং কিন্তু শেষ। এবার আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এবং ক্যামেরাগুলো ঠিকঠাক পজিশনে বসিয়ে নিই। আসলে ক্যামেরার এডিটিং সেরকম কোনো এডিটিং ফিচার আমার জানা নেই বা ব্যবহারও করি না। যেহেতু কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকি। কম্পিউটারের সাথে সরাসরি বেশ কয়েকটি ক্যামেরা এড করে নিয়েছি। যখন যেটি প্রয়োজন হয় সেটি অন করে সেটি রেকর্ড করি। এই হচ্ছে বিষয়, কাজের সময় ক্যামেরায় রেকর্ড করে সেই ভিডিওগুলো আসলে আপলোড করা এটিও একটি চ্যালেঞ্জিং বিষয়। একটি কাজ অনেক সময় ১ থেকে ১.৫ ঘন্টা ২ ঘন্টাও হয়ে যায়। সেই কাজগুলোকে আ সেগুলোকে আবার একটু, একটু করে গুছিয়ে এই মাত্র কয়েক মিনিটের মধ্যে নিয়ে আসা এটিও অনেক কঠিন ব্যাপার। সব মিলিয়ে আসলে কাজের পাশাপাশি এগুলো করা হচ্ছে। তো দেখুন এবার ফোনটি অন করার চেষ্টা করব। চার্জে লাগানোর পর আমি লেখা দেখতে পাচ্ছি পোকো লেখাটি। তার মানে আমার ডিসপ্লেটি কিন্তু ভালো আছে এই ফোনটির। আসলে যার ফোন উনি যেটাই বলুক না কেন, আমি যেহেতু এই কাজগুলো অনেকগুলো করেছি, আমার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আজকের এই কাজটি সহজভাবে করে ফেললাম। তো তারপরেও এ ধরনের প্রবলেম যারা ফেস করেন, যারা সমস্যায় পড়েছেন, তারা অবশ্যই এই বিষয়টি জেনে রাখলেন ভিডিও দেখে। তো এটি হচ্ছে পোকো F3 একটি ফোন। আর পোকো F3 এবং কি MI 11X একই টাইপের এবং কি এই ধরনের পোকো F2 Pro অনেক ধরনের ফোনে এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। তো এই প্রসেসরগুলোর যে কমন প্রবলেম সেটি হচ্ছে ফোনটি রিস্টার্ট নিবে, বন্ধ হয়ে যাবে বা IMEI বেসব্যান্ড থাকবে না, নেটওয়ার্ক আসবে না এবং কি এই ফোনগুলোতে আরেকটি সমস্যা সেটি হচ্ছে ডিসপ্লে গ্রাফিক্স আসবে না। মনে হবে ডিসপ্লেটি হয়তো খারাপ হয়েছে এবং কি ফোন সম্পূর্ণ অন থাকবে। তো যাই হোক ফোনটি একটু স্লো মনে হচ্ছে আমার কাছে, কিন্তু ফোন অন হয়েছে সম্পূর্ণ এবং কি হয়তো এটি সফটওয়্যার রিসেট করতে হবে। তো সবাই ভালো থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো? আপনাদের অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করে যাবেন। সবার সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন। অনেকের উপকার হবে। আসসালামু আলাইকুম।